দর্শক মন্ডলী ও আমার মা ও বোনেরা, আলমপুর গণচেতনা নাট্য সংস্থার পক্ষ থেকে সকল গ্রামবাসীকে জানাই নবান্নের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নবান্ন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বুড়ো পীরের আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চস্থ করতে চলেছি আজকের নাটক মেয়ে তো নয় যেন আগুনের ফুল।
নাটক মঞ্চস্থ করার আগে নাটক সম্পর্কে দু চার কথা। আমাদের জীবন একটা জংশন, আর আমরা সকলেই সেই জংশনের যাত্রী। তাই সত্য নিষ্ঠার কর্তব্যের পথে সকলকেই দিতে হবে পারি। আমরা জানি, আমরা মানি, যথা ধর্ম তথা জয়। তার দৃষ্টান্ত রাখবো আজ সবার সম্মুখে। মাতৃপূজার দেশ এই ভারতবর্ষে, প্রতিটি মেয়েরই জন্ম পূজারই নিবেশে। স্বামী সংসার রক্ষা করায় তাদের জীবনের মূল মন্ত্র। কিন্তু পুরুষ শাসিত গণতান্ত্রিক সমাজের কন্যাদার বিলাস বর্মন আজকের সমাজকে কসাইখানায় পরিণত করে। সুন্দরী যুবতী মেয়েদের পোশাকি সাজিয়ে তুলেছে তার ভালোবাসার ডায়েসে। রূপ আর লালসার ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষের উপর নির্বিকারে গুলি চালিয়ে তাদের খুন করছে। কিন্তু এই অত্যাচারের কি কোনো প্রতিবাদ হবে না? এই অত্যাচারের বিরুদ্ধে কেউ কি গর্জে উঠবে না? আজকের নাটকে এমন এক মেয়ের চরিত্র তুলে ধরছি যার নাম ফুলকি। কিন্তু কে এই ফুলকি? সে কি পারবে যে বিলাস বর্মনের সমাজ সংসারের মাঝে অভদ্রতা সরলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা আসল রূপটা টেনে বার করে তাকে শাস্তি দিতে? এখনই অসংখ্য প্রশ্ন, রহস্য, রোমাঞ্চকর ভরা আজকের নাটক। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় শেখ মুজিবুর রহমান, সহ-নির্দেশনায় খায়রুল হক সাউদ, ম্যানেজার শেখ জামাল ও রিপন মল্লিক, ডেকোরেটর কাজল ডেকোরেটর, রূপসজ্জায় মা চণ্ডী সাজঘর, আলো ধ্বনি মা চণ্ডী সাজঘর, সহযোগিতায় আলমপুর গ্রামবাসীবৃন্দ। মঞ্চস্থ করতে চলেছি মঞ্জিল ব্যানার্জি রচিত, শেখ মুজিবুর নির্দেশিত এক দুরন্ত যাত্রা পালা। মরণের খেলা দেখব না, চলবে না প্রেম চালাকি, শান্তির দীপ জ্বালাতে ফুলকি।
নাকি
রাজা রানীর গল্প শুনতে শুনতে আমার সেই একমাত্র ছোট্ট বোন ফুলকি আসছে। লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে আমার সেই আদরের ছোট্ট বোন ফুলকি গায়ে আজ আমায় ফোন করেছিল। লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছে। আজ আমাকে ফোন করে বললো আমি তার ফ্লাইট ধরে মুম্বাই আসছি। সেখান থেকে কলকাতা থেকে ট্রেনে চড়ে একবারে ভগবানপুর গ্রামে। আমার দিকে আনন্দ হচ্ছে না? হবে তো বাছা, আনন্দ তো হবে। তোর বাবা বড় সময় বলেছিল লোকে ছেলে মানুষ করে আর তুই তোর বোনকে মানুষ করিস। আর সেই ছোট্ট ফুলকি তোর বোন মানুষের মতো মানুষ হয়ে গায়ে ফিরছে। আনন্দ তো হবেই বাছা, আনন্দ তো হবেই। আমি বেড়ে দিচ্ছি মা, আমার বাবা আমাকে দেওয়ার কথা আমি রাখতে পেরেছি। আমার আনন্দ কম হচ্ছে না। কতদিন পর ফুলকি আসবে, আমি তাকে দেখতে পাবো, কাছে পাবো, কত আনন্দ আমার ভেতরে আছে। তাই আমি সাথে প্রকাশ করে বলবো, তোমরা যাও সারা ভগবানপুরকে জানিয়ে দাও আমার বোন ফুলকি এই গ্রামে আসছে। হ্যাঁ হ্যাঁ বলবো তো, বলবো। ওই তো সব খাটে চাল করছে। ওগো ঘটনের মা, ও নামের মা, ওগো হাবুর বউ, তোমরা সবাই শোনো গো, সবাই শোনো। আমাদের সেই ছোট্ট ফুলকি গায়ে আসছে। আমার ছোট্ট বোন ফুলকি আমাদের গ্রামে আসছে। সবাই শুনো, আমার বন্ধুর বোন ফুলকি এই ভগবানপুর গ্রামে আসছে। কে আসছে না আসছে জানি না, তবে আমার এই পোশাকের পকেট থেকে ভর্তি করতে, সুখের সংসার করতে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বিলাসপুর বাড়িতে থানার বড় বাবু এসেছে। তাই আছে লাগে টাকা দেবে গৌরী সেন, তো আমার ক্ষেত্রে গৌরী সেন নয়, টাকা দেয় বিলাস বর্ম। আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? এই আমাদের মতন বাপে খেদানো, মায়ে তাড়ানো এই লাক্ষণ মালগুলো তো বিলাস বাবুই বাঁচিয়ে রেখেছে। এটা বলেছে ভাইয়া, বিলাস বাবু আছে বলে এই দুটো হাঁড়ির ভাত খেতে পাচ্ছি। আপনি এমন ভাবে বলছেন যেন সরকার আপনাকে মাইনে দেয় না, ওই বিলাস বাবুর টাকা দিয়ে আপনার সংসার চলছে। আরে মশাই, আপনি তো দেখছি কি বলছেন, মাস গেলে সরকারের কাছে মাইনে নিচ্ছেন, আবার বিলাস বাবুর কাছে হাত পেতে ঘুষ চাই। ওই ঘুষ শব্দটা আমার একটু আপত্তি আছে, শুনতে কেমন লাগে না? এই যাকে পরে রেল দুর্ঘটনা হচ্ছে, তাতে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তা যারা মারা যাচ্ছে তাদেরকে সরকার টাকা দিচ্ছে। এটা কি ঘুষ? এটা ঘুষ নয়, এটা হলো সহানুভূতির মূল্য। এই টাকা ধরো, এই কোন নেতা যদি সাধারণ জনগণের কাজ করে দেয়, তাহলে সেই জনগণকে সেই নেতার টেবিলে নিচ দিয়ে টাকা দিতে হয়। এটা কি ঘুষ? না না, এটা হলো পার্টি ফান্ডের চাঁদা। এই টাকা ধরো, তারাপীঠ থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে কামাখ্যা, তুমি যে মন্দিরেই যাবে দেখবে লাখো লাখো মানুষ বলছে মা আমাকে এটা দে, মা আমাকে সেটা দে, মা আমাকে ওইটা দাও বলে প্রণামী বাসকে টাকা দিচ্ছে। এটাকে ঘুষ? না, এটা ঘুষ নয়, এটা হলো প্রণামী। তার জনগণ নিলে ঘুষ নয়, মন্ত্রী নিলে ঘুষ নয়, এমনকি ভগবান নিলেও ঘুষ নয়, সারা পুলিশ নিলেই ঘুষ। আমার খরচা লোকের দুটো দেখিনি মশাই, আমি যে মা বাবার এক ছেলে, আমার জন্ম হওয়ার পর বাবার পেশা সুগার, বিপি হাই, বাবার নির্ধারণ হয়ে গেল। মা বলতেই থাক আর এ নয়, সেই থেকে আমি একা। বুঝলাম, কিন্তু বিলাসবাবু এখন আসছেন না কেন? কথা
যার এই ডান হাতের খবর এই বাঁ হাত জানে না। অপেক্ষা করতে হবে তার জন্য, যার জন্য যে গুখরা সাপ এই পৃথিবীতে দুবার জন্মাতে ভয় পায়। অপেক্ষা করতে হবে তার জন্য যার শিরা উপশিরায় বয়ে চলেছে হিংসা। গীতা বাইবেলকে যে মানে না, আল্লাহ গড ভগবানকে যে বিদুরাজ বানিয়ে রাখতে চায়, অজকারের মতো এই সমস্ত পৃথিবীটাকে সে গিলে খেতে চায়, তার জন্য অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষার সময় যখন ঘড়ির কাটায় কাটায় পৌঁছে যাবে, তখন দেখবে চারিদিকে আলোকিত করে সে বলে উঠেছে, মুখ্যমন্ত্রীও নয় যে যখন খুশি যেখানে চলে আসবে। আমাকে কেন এখানে ডেকে পাঠিয়েছে সেটাই তো বুঝতে পারলাম না। আপনার উপর আমার রাগ হয়েছে তুষার বাবু। আমি আবার কি করলাম? আরে কেন কি বলছেন? ওটার জন্যই তো রাগ হয়েছে। এখনো তো কিছুই করেননি, দিনকাল খুব খারাপ, একটু চোখ কান খুলে রেখে কাজ করবেন। সরকার ছিল, আমার বেশ চলছিল, দুম করে সরকারের পরিবর্তন, আর সেই পরিবর্তনের সুযোগ নিয়ে কারখানার নেতা হয়ে অধিকারী আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। সে আমার বিরুদ্ধে সম্মন্ত্রীর কাছে যাবে বলেছে। আচ্ছা তোমরাই বলো, আমি সাদা সিধে সরল প্রকৃতির মানুষ, আমার কি ওসব ঝামেলা? ওরা কি চাইছে? এই তো অধিকারী বাবু, অধিকারটা কি চলে এসেছে? কেমন আছো? আরে বাড়ির খবর বেশ ভালো তো। আমার বাড়ির খবর না নিয়ে আমার এখানে রেখেছেন সেটা বলো। বাবা বাবা বাবা, বড্ড তারা আছে দেখছি। তবে বুঝিয়ে বলি, আরে শুনছি নাকি আজকাল তুমি আবার আন্দোলন করছো, কারখানার গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসছো, আবার অনশন করবে বলে প্ল্যান করেছো। সে আপনি যাই বলুন না, মানে আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, চাল, ডাল সব জিনিসেরই দাম বেড়েছে। গত 20 বছর আমাদের মাইনে বোনাস একই আছে, ওই মাইনে তার সংসার চলে না। সংসারে আর কে কে আছে অধিকারী? বাবা, মা, বউ, দুটি বাচ্চা আর একটি বোন। এবার আপনারাই বলুন তো, আজ থেকে 20 বছর আগে ধার্য করা মাইনে দিয়ে কি আর সংসার চলে? একদম ঠিক কথা, আমিও তোমার সঙ্গে একমত অধিকারী। সত্যি তো, এই কটা টাকায় কি আর সংসার চলে? আজ রাতে ওই আধিকারী বাড়িটা আগুন লাগিয়ে অধিকারী, চিন্তা নেই, তুমি আমার কাছে থাকবে। তোমার খাওয়া দাওয়া মদ, মেয়ে ছেলে পর্যন্ত
জামাটা একবার খুলে তাহলে দেখতে পাবে আমার বুকের সাইনবোর্ডে লেখা আছে সোয়ারের বাচ্চা প্রাইভেট লিমিটেড। শয়তানি রপ্তানি করা হয়, আমার কোনো শাখা নেই। কি বুঝলে অধিকারী? ভয় দেখিয়ে কিষাণ মজুমদার থামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মতো জ্বলে উঠবে। কি করছেন? আস্তে আস্তে। আর আপনি কি স্যারের সঙ্গে পাল্লা নিয়ে পারবেন? এতে আপনিও মরবেন আর আপনার সংসারটাকেও মারবেন। বেকার ঝামেলা করে কি লাভ? বিলাস বাবু যেভাবে বলছে সেইভাবে আমি ওনার অন্যায়কে মেনে নেব, তাই তো? আমি সব ভাইকে সব কথা বলবো আর আপনার মুখটা আমি টেনে খুলে দেবো। আপনার বোধহয় আর পদোন্নতি হলো না। কেন স্যার? আরে কেন কি বলছেন? আমি ভেবেছিলাম আজই কমিশনার সাহেবের কাছে গিয়ে আপনার একটু পদোন্নতির চেষ্টা করব, কিন্তু এখন তো দেখছি এমআর আপনার 2 নম্বরই কথা সব পাবলিককে ফাঁস করে দিবে আর পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়া কাজে আপনি হয়ে যাবেন ব্ল্যাকলিস্টেড পুলিশ। তখন তো আমি আপনার হয়ে আর সুপারিশ করতে পারবো না। কি করছেন তুষার বাবু? আমারই সামনে দাঁড়িয়ে আমারই কারখানার কর্মচারীকে আপনি খুন করতে যাচ্ছেন? তুষার বাবু, সত্যি সত্যি আপনার এই রিভলভার থেকে গুলিটা যদি বেরিয়ে যেত তাহলে আমি আপনাকে আমি তো কিছু করিনি। যা করলে সবই তো তুমি করলে। হ্যাঁ, তুমি পুরুলিয়ার জঙ্গলে বেআইনি অস্ত্র বাজারের ব্যবসা করতে আর তুষার বাবু জানতে পেরে তোমাকে অ্যারেস্ট করতে আসে আর তুমি আত্মরক্ষার খাতিরে তুষার বাবুকে গুলি করো আর তুষার বাবু এনকাউন্টার করে তোমাকে তুষার বাবু আপনি তাড়াতাড়ি পুলিশ হসপিটালে ভর্তি হয়ে যান আর টাকাটা কাল রাত্রি আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনি কয়েকটা অস্ত্র দিয়ে বডিটা হোমগার্ড জঙ্গলে ফেলে আসুন। আমি রিপোর্টে তাই নিচ্ছে। আরে আপনার পিস্তলটা নিয়ে যান তুষার বাবু। নাহলে আপনাকে আমি একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। তবু দূর থেকে একটা প্রণাম করে যাই স্যার। এক কাজ কর, ওই সত্যমে জয়তার বাচ্চাটা যেভাবে বলে গেল অধিকারী রাস্তা সেইভাবে সাজিয়ে দেওয়া হয় না রে? এবার তো দেখছি অধিকারীর জন্য বড় একটা শ্রাদ্ধের ব্যবস্থা করতে হবে। যতই হোক সে আমার কারখানা প্রধান কর্মচারী বলে কথা। স্যার, সে তো নিশ্চয়ই। যাও তাড়াতাড়ি অফিসে যাও আর অফিসে গিয়ে কাকে কাকে শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে হবে আর লিস্টটা একটু বানিয়ে ফেলো। ওকে স্যার। আর শোনো, রাতে কিন্তু গেস্ট হাউসে এসো, হ্যাঁ? আমার সেবা করলে তোমার অনেক পুণ্য হবে। সেদিন তো আপনার সেবা করে চলেছি স্যার। এটা আমার রোজকারের ডিউটি। আর ব্যাংক ব্যালেন্সটা কেমন পাচ্ছে সেটা তো দেখছো না? সেটা অনেকদিন আগে আমার বন্ধ হয়ে গেছে দেখা। কেন জানেন তো স্যার? যেদিন আমি স্কুল ফাইনাল পাস করেছিলাম, 2 নাম্বার বাড়ি দিতে বলেছিলাম বলে স্যার আমার বাবা এসে হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। আর যেদিন কলেজে অ্যাডমিশন নিতে গেছিলাম, তখন কলেজে সে আমাকে কি করেছিল, পাশের অন্ধকার ঘরে টেনে নিয়ে গেছিল। আমি 2 বছর ধরে আপনার কাছে চাকরি করছি আর তারপর থেকে আমার মান সম্মান সবকিছু আপনার কাছে প্রদান করে দিয়েছি। তাই তো আপনি চিন্তা করবেন না স্যার, একদম চিন্তা করবেন না। ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আমাদের তো কতটি বেড়েছে কি না বেড়েছে সেটা আমি জানি না, তবে আমার জীবনে মাঝে মাঝে অনেক যন্ত্রণা। অপরাজিতা, চিন্তা করবেন না স্যার, আমার এই যৌবনের কপি করে একটি করে ছিঁড়ে এই একটা ব্যাগ করে সাজিয়ে আপনার কাছে পৌঁছে দেবো আর গেস্ট হাউসে আমি পৌঁছে দেবো। কেমন? দেখলেন কেমন কম্পিউটারাইজ একটা রক্ষিতা পুষেছে? আরে বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই, সত্যি আমার কোনো দোষ নেই। কারোর চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা পরতে, আবার কারোর পেট খারাপ হলে ডাক্তার বলে ঔষধ
আমার আবার চরিত্রটাই খারাপ। তাই তো ডাক্তার বলেছে মেয়ে ছেলে খেয়ে আরে এর জন্য তো প্রচুর টাকা লাগে, টাকা টাকা টাকা। তাই তো ভগবান প্রেরণায় মানুষের রক্ত জল করে পয়সা আমি জোর করে ছিনিয়ে নিই। আর আমার ইশারায় যে নাচে না তার হাতে আমি ধরে দিব পড়ে যাওয়ার একটা চিন্তা আমার মাথায় ঘুরছে। আরে ওই যে সজলের উপর ফুলকি সে নাকি বিদেশে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরেছে। আরে বাবা, গ্রামের 5টা মেয়ের মধ্যে সে তো আর মূর্খ হবে না। যদি সে আমার কাজে আবার বাধা দেয় তাহলে তো আমাকে আবার ওরের বাচ্চা হয়ে যেতে হবে। আর আমি নিজেকে সামনে রাখতে পারছি না। আজ ফুলকি আসছে, এই কটা বছর আমি ওর সাথে শুধু ফোনেই কথা বলেছি, তাই আজ ওকে দেখার জন্য আমার মনটা বড় ছটফট করছে। ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছা করছে। দেখিস ওটা, সাঁতার না জানলে কিন্তু আমি ডুবে যাবি। ও থাম্বা, তুমি না একটা জাতা। বেশ নিজেকে রোমান্টিক করতে ছিলাম না, কথার মধ্যে কথা বলে দিলে তো আমার স্বপ্নটা 12টা বাজিয়ে। ও মা, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি বুঝি? না কার স্বপ্ন দেখছিলি রে? চাঁদের স্বপ্ন। চাঁদের স্বপ্ন? হ্যাঁ থাম্বা, আমি স্বপ্ন দেখছিলাম দিনের আলোর অপেক্ষা কাটিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকেই। জ্যোৎস্নার আলো রাতের অন্ধকারকে করে তুলেছে মায়াবী। কোটি কোটি তারারা গাইছে প্রেমের গান। আর আমি দেখে থাম্বা, নীলাকাশের কাছে ধরা দিয়েছে চাঁদ। আর নীলাকাশ নিজেকে সামনে রাখতে না পেরে চাঁদকে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার জীবন সাথী, তোমায় ভালোবাসি। তুমি আমার জোছনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার জোছনা, তুমি যে চাঁদের হাসি। দেখিস, এবার চাঁদের বাচ্চা না হয়ে যা। ও ঠাম্মা, ও তুমি ঠাম্মা বলে যতই লজ্জা পাও না কেন, আমি বেশ ভালো করেই বুঝতে পারছি খুব তাড়াতাড়ি ফুলকির সাথে তোর বিয়েটা না দিয়ে একটা কাণ্ড মাথাবি। সত্যি ঠাম্মা, ফুলকি ছাড়া আমি বাঁচব না। এই কটা বছর যে আমি কিভাবে কাটিয়েছি তা একমাত্র আমিই জানি। ফুলকির কথা চিন্তা করে করে আমার খিদে ঘুম সব চলে গেছে। জানি জানি বাবা! হ্যাঁ, জানি বলেই তো খবরটা দিতে আমার খুব কাঁদছে। ভণ্ড ভণ্ড করে দিবার মতো একটা কালো বৈশাখী ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, আর সেই কালো বৈশাখী পূর্বাভাসটা আর সেই দুঃসংবাদটা তোর জন্যই অপেক্ষা করছে। বলছিস খোকা? হ্যাঁ, ঠিকই বলছি মা, আমি ঠিকই বলছি। তুমি তো জানো মা, এই সজল আর ফুলকি বাবা অপরেশ ছিল আমার বাল্যকালের বন্ধু। ওই অপরেশ যখন আমার বাড়িতে আড্ডা মারতে আসতো, তখন ওর সঙ্গে আসতো ছোট্ট ফুলকি। হ্যাঁ, হ্যাঁ, তখন তো আমাদের শিরু অনেক ছোট। ওরা দুজনে বর বউ খেলা করতে দেখে তোরা খুব হাসতিস। তারপর তুই একদিন প্রথম অপরেশকে বলেছিলি যে ফুলকির বিয়ের বয়স হলে আমাদের শিরুর সঙ্গে তার বিয়ে দিবি। হ্যাঁ, বলেছিলাম মা, বলেছিলাম। কিন্তু কিন্তু কি বাবা, বলো বাবা, বলো, তুমি চুপ করে গেলে কেন, বলো। সকালে সজল এসে বলল যে কাকা বাবু আজ ফুলকি আসবে। তাই তাই আমি এক রাত আশা নিয়ে ফুলকিকে আনতে গেলাম স্টেশনে। কিন্তু ফুলকিকে দেখে আমি বুঝলাম ও আমার ছেলেকে নয়। ও 1 মাস আগে বিদেশের মাটিতে এক সাহেবকে বিয়ে করে দেশে ফিরেছে। হ্যাঁ, আজকে আর ফুলকি হচ্ছে বিবাহিতা। না বাবা, না, এ হতে পারে না বাবা। এই হয়েছে রে বাবা, এই হয়েছে।
আমি নিজের চোখে দেখে এলাম তার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা। কিন্তু এ কথা শোনার পর আমার মনটা যে ফাঁকা হয়ে গেল বাবা, চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার দু চোখের স্বপ্ন। এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমার বেঁচে থাকার ইচ্ছেটাই যে মিথ্যে হয়ে গেল। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ধাক্কায় তলিয়ে গেল আমার সাদের কুড়ে ঘর। ভাগ্য আমার সাথে একই করলো ঠাম্মা। তুমি আমায় কি খবর শোনালে বাবা? এখন যে আত্মহত্যা ছাড়া আমার কোনো রাস্তায় রইল না। কটা ছড়িয়ে দেবো রাস্কেল কোথাকার। বাবা, মা, মা দেখছো মা, আমি বাবা, আমি যদি মারা যাই তবু বেটা এরকম হাউ হাউ করে কাঁদবে না। একটা মেয়ের জন্য কিরকম কাঁদছে দেখছো? আমি যে কথাগুলো বললাম মিথ্যা কথা। নাটক করছিলি? নাটক করছিলাম মা, তবে নাটকের কিন্তু আমি নই। এ নাটকের নাট্যকার হচ্ছে আমি যখন স্টেশনে আনতে গেলাম, ট্রেন থেকে নেমে এসে ফুলকি আমাকে বললো, কাকা বাবু, হ্যাঁ আমাকে শুধু আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা দিতে হবে, তাই কথাগুলো বানিয়ে বানিয়ে কোথায় বলি? কেন রে, কি করবি? আমি ওর গলা টিপে খুন করে আমি নিচে জেলে যাব। কি আমার মেয়ে পুরুলিয়ে ফুলকি সামনে এসে দাঁড়িয়ে নিয়ে যাবে। কি মধুর স্বপ্নে মাখা সবুজ শ্যামলের রঙে আঁকা আমার সোনালি গ্রামের ওই মায়ের বুকে যেন আমি ফিরে এলাম। কি মধুর স্বপ্নে মাখা সবুজ শ্যামলের রঙে আঁকা আমার সোনালি গ্রামের ওই মায়ের বুকে যেন আমি ফিরে বলো, আয় আয় আমার কাছে আয়, কাছে আয়। ওরে, তোকে একবার ভালো করে দেখি। বাবা, কত বড় হয়ে গেছিস। এইবার না তোকে আমার নাত বইয়ের মতো লাগছে। ওরে ও খোকা, এইবার সত্যি সত্যি একটা ভালো দিন দেখে ওকে সিঁদুর গলায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তোমাদের শুধু কি বেগুনটা আমার ঘরে বয়েই গেছে। আমি তো ভেবেছিলাম কাকাবাবুর কথাগুলো বিশ্বাস করবে না, তা তো হলো না। উল্টে রাম ছাগলের মতো ফ্যাঁ ফ্যাঁ করে কিছু বলবারই কাঁদবে। তোর বিয়ে হয়ে গেছে এই কথা শোনার পর আমার দু চোখে জল আসাটা স্বাভাবিক। আচ্ছা, তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? গত 4 বছর বিদেশে পড়াশোনা করার জন্য আমি এই গ্রামে ছিলাম না, কিন্তু গত 4 বছরে এমন একটা রাত কেটেছে যে রাতে আমি তোমাকে ফোন করে গুড নাইট বলিনি। গত 4 বছরের মধ্যে এমন একটা সকাল হয়েছে যে সকালে আমি তোকে ফোন করে গুড মর্নিং বলিনি। জামা দেখেছো বুড়িটা বিদেশ থেকে ঘুরে এসে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। এই বকুই, আচ্ছা আমার নাতির সঙ্গে ঝগড়া করছো কেন বলতো? বেশ করবো, ঝগড়া করবো। বলি ও আমাকে অবিশ্বাস করে কোন সাহসে? হ্যাঁ, ঠিকই তো, কোন সাহসে বিশ্বাস করে? হ্যাঁ, হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। হ্যাঁ,
তুই সিঁদুর কাছে হচ্ছিস বউ, আর ঠাম্মার কাছে ঠাম্মার কাছে হবি না বউ। কাকাবাবু, আর আমার কাছে কি হবে? কাকাবাবু, আমার এক কাকাবাবু। আমি ঠাকুরমশাই বাড়ি থেকে পাঞ্জি থেকে না দিনটা ঠিক কোথায় কি বলে মা, কোথায় বলে যেটা আমার সেটা আর শুভ কাজে দেরি নয়। চলিয়ে বাবুকে আরে বাবা, কাকাবাবু তো শুভ কাছে দেরি নেই বলে চলে গেল। এদিকে যে আমার পেটে ছুঁচো ডল মারছে। তোর খুব খিদে পেয়েছে? তা পাবি না বলো, কলকাতা থেকে এতটা রাস্তা ট্রেনে করে এসেছি। জানো, স্টেশনে নেমে লাগেজগুলো দাদার হাতে ধরে দিয়ে বললাম, দাদা তুই বাড়ি যা, আমি ঠাম্মার কাছ থেকে খেয়ে দিয়ে তারপরে যাবো। ঠাম্মা, বিউলির ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খাবো, আর সঙ্গে মোরলা মাছের ডাল। তুই সেই আগের বলবি আছিস, একটুও পাল্টাস না। আর পাল্টাবো না, তোমাদের ফুলকি থাকবো। বিউলির ডাল দিয়ে ভাত খাবো, গাছে উঠবো, তোমার নাতির সাথে ঝগড়া করবো, আর অন্যায় দেখলে প্রতিবাদও করবো। সব ঠিক আছে বুকে, সব ঠিক আছে, কিন্তু ওসব প্রতিবাদ করতে যেও না। এই গ্রামের অবস্থা মোটেও ভালো নয়। গত 4 বছরে অনেক কিছু পাল্টে গেছে। ওসব কথা থাক, ওসব কথা থাক। আমি বলি কি শুধু তোরা দুজনে গল্প কর, আমি ততক্ষণ তোদের খাবারের ব্যবস্থা করি। ঠাম্মা, চলো না, তোমার সঙ্গে রান্না করে যাবো। ওই ইয়ে মানে কি হলো, চলো। না 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 না, ওর সঙ্গে গিয়ে কোনো কাজ নেই ভাই। ওই দেখছিস না ওই হ্যাংলাটা করে তোকে ডাকছে? হ্যাঁ, কেন রাখছি বলো? কেন আবার? সকাল থেকে জানতে যাওয়া ছিল, এখন মনে হয় তোকে জড়াবে। তবে দেখিস বাছা, বেশি জড়াজড়ি করিস না, এই দরজাটা কিন্তু খোলা আছে। ঠাম্মা, তোমায় বড় ভালোবাসি, 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 তোমায় বড় ভালোবাসি। আর নয়ন চাও গো বধূ, আর নয়ন চাও গো বধূ, আসো একটু। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আরে ঠাম্মাটা যেন কি কোনো কথাই মুখে আসে না। তুমি নাকি ঠাম্মার পিছনে রান্না করে চলে যাচ্ছিলে। আমার কথা একটু মনে পড়ে না বুঝি? আসলে তোমাকে মুরগি বানাতে না আমার খুব ভালো লাগে। আমি মুরগি? আচ্ছা, ডান পিঠে বের পাল্লা করলাম রে বাবা। বাবু স্বামীকে মুরগি বানাচ্ছে। এই, তুমি জানো আমার মুখ থেকে এই কথা শোনার পর আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, আচ্ছা, সরি সরি সরি। এইভাবে কেউ সরি বলে নাকি? তাহলে কিভাবে সরি বলে? আরে তুমি এতদিন বিদেশে ছিলে, জানো না বিদেশিরা কিভাবে সরি বলে? তুই আর আসার সময় বলি না গাধা। এ হলো প্রশান্ত, আমাদের বাড়িতে 2 বছর ধরে কাজ করে। প্রশান্ত
গায়ের লোকজনকে বলে দেয় যে গায়ে বাছুরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেয়। মনে হচ্ছে সারাটা জীবন যেন তোমাকে দেখি। সত্যি 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 এই দিন সত্যি করলাম, তুমি আমাকে ছেড়ে আবার থেকে চলে যাবে না তো? পারবো হতে পারবো, আমি তোমাকে আমার বুকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো, আর তখন আমার হৃদয় কিনা তারগুলো ঝনঝন করে বেজে উঠবে। আমার বিছানায় যায়। আপনি তাকে মঞ্চে তুলতে পারবেন? আরে বিলা তোমার মঞ্জা চাই তো ভাই। তবে একটা কথা মনে রেখো অপরাজিতা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে, আর তুমি যদি সেই জায়গাটাকে বার করে সঠিক জায়গায় একটা আঘাত হানতে পারো, তাহলে দেখবে সেই মানুষগুলো পড়ে আছে তুমি তাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবে। কি বুঝলে? আমি কি বুঝবো সেটা বড় কথা নয়, কথাটা হলো আপনি যত বড় খেলায় নেশা উঠেছেন, তা যদি ফুলকির দাদা জানতে পারে তাহলে কি আপনাকে ছেড়ে দেবে সে? তুমি আমার সেক্রেটারি,
পাচ্ছি, কিন্তু যাকে সঙ্গে করে আনতে বলেছিলাম তাকে এনেছো তো? আজ পর্যন্ত আপনার দেওয়া কোন কাজ আমি ফেল করেছি? হঠাৎ ভাবলাম কি করে আমি একা এসেছি? আপনার কথা মতো সজলকে নিয়ে এসেছি। ও সজল আপনার ভাই অপেক্ষা করছে। আরে, সজলের নাম শুনে চমকে উঠলে কেন? যা, তখন সজলকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে স্যার। আমি তো আপনার কথা মতো কিছু বুঝতে পারছি না স্যার। আমার প্ল্যানটা তুমি যদি বুঝতে পারবে অপরাজিতা, তাহলে মালিক আর কর্মচারীর মধ্যে তফাৎ রইল কি করে? আরে আমার ব্রেনটা অনেকটা ডিবিসির মতো। কখন কোন গেট খুলে কোন গ্রামে যে বন্যার জল ঢুকিয়ে দেবো সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আরে সজল, আয় 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 আয়। তা কেমন আছিস ভাই? ভালো বলো তো আপনার আমাকে ডেকে পাঠালে কেন? আরে তোর এই বিরাটটাকে তুই তো একবারে ভুলে গেছিস। হ্যাঁ রে, শুনছিলাম নাকি তুই বিদেশে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। হ্যাঁ একদম ম্যাম সাহেব, তাকে তুমি দেখলে চিনতেই পারবে না। অনেক বড় হয়ে গেছে নাকি বল? হ্যাঁ ভাবি তো। আরে সময় আর শরৎ তো গাড়ির জন্য থেমে থাকে না। দেখ বলছিলাম তো, আমার এখন মনে আছে রে, তোরা তখন খুব ছোট ছিলি, আমি তোদের বাবার কারখানায় কাজ করতাম। হ্যাঁ অল্প দিনের মধ্যে বাবা খুব কাজে চলে এসেছে। বাবা তোমায় খুব বিশ্বাস করতো। কারখানার কাজ করতে করতে তুমি আমাদের বাড়ির কাজ করতে শুরু করলে। হ্যাঁ, তোদের দুই ভাই বোনকে আমি প্রতিদিন সদর স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। আর বুঝলো অপরাজিতা, আরে আমি তোর ফুলকির পেছনে খুব লাগতাম। কখনো চিমটি কেটে দিতাম, কখনো চুল টেনে দিতাম, আর ফুলকি রেগে গিয়ে আমাকে শয়তান শয়তান। আরে তোকে যে জন্য ডেকে দিস, আরে শুনছি নাকি তুই একটা কুরিয়ার সার্ভিসে কাজ করিস, তা কত টাকা মাইনে পাস? 3,500 টাকা। কেন বলো তো? আরে বলবো বলেই তো তোকে এখানে ডেকেছি। মানছি সজল, এই আমি ভগবানপুরের ছেলে নই, সেই ত্রিপুরা থেকে এসে তোর বাবার কারখানায় আমি কাজ করি। কিন্তু এতগুলো বছর এই ভগবানপুরে থাকতে থাকতে আমি তো ভগবানপুরে একজন হয়ে গেছি নাকি বল? তাই বলছিলাম তোদের কথা আমি ভাববো না তো ভাববে কে? হ্যাঁ বোন থেকে বেগুনি নিয়ে কিছু বলছিস এখন? তবে বেশ। আরে সজল, আমি যে কথা বলছিলাম, বলছি স্কলারশিপের টাকায় না হয় পড়াশোনাটা শেষ হলো, কিন্তু স্কলারশিপের টাকায় তো আর বিয়ে হবে না। আজ বাদে কাল ফুলকির বিয়ে দিবি, তুই নিজেও একটা বিয়ে করবি, সংসারটা অনেকটা বড় হবে, তখন কি আর এই সামান্য কটা টাকায় চলবে রে ভাই? বেশি টাকার মাইনে চাকরি পাওয়ার জন্য তো বহুত চেষ্টা করি। কিন্তু আর পাশে যুবকের মতো আমার তো যুবকের ভর্তি শূন্যতা আর বুক ভর্তি অসহায়তা দিয়ে বাড়ি। আমি তোকে 10,000 টাকা মাইনে দেবো সজল, চাকরি করবি আমার কাছে? এসব কি বলছো তুমি? আমি তোকে স্বপ্ন দেখাচ্ছি না, আমি তোকে বাস্তবের পথে হাঁটতে শিখাচ্ছি সজল। অপরাজিতা, যাও তুমি একবার অফিসে যাও, আর অফিসে গিয়ে ম্যানেজার বাবুকে বলো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে রাখতে, আর সেটা সজলের হাতে তুমি ধরিয়ে দাও। কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার হবে সজল। আর ক্যাশিয়ারের কাছ থেকে নগদ 10,000 টাকা নিয়ে তুমি সকলের হাতে ধরিয়ে দিবে। খুশি তো? আমি এখন ভাবতে পারছি না। তোমাকে দূর পাগল, আরে এসব আমি কত ভাববো না তো ভাববে কে? মানুষের পাশে দাঁড়াবো না তাই কখনো হয়? যা, অফিসে যা, মন দিয়ে কাজ কর। আমি যাই দাদা। একটু কুটিকে যে বলাছি আমাদের দুঃখের দিনে আমার আর আসুন যাবার আগে বাড়িতে গিয়ে বলিস যেন ফুলকি একবার আমার সঙ্গে দেখা করে। কতদিন হলো তাকে আমি দেখিনি বলতো। নিশ্চয় করবো দাদা, নিশ্চয়। অপরাজিতা, আর দেরি করো না, যাও তুমি ওকে অফিসে নিয়ে যাও। ওকে স্যার। হ্যাঁ চলো, আসেন দাদা। হ্যাঁ, হ্যাঁ স্যার। সকাল 10টার মধ্যে আপনার কারখানায় আমি পৌঁছে যাবো। আরে তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? স্যার, আমি আপনাকে একটা গালাগালি দেবো বলে দাঁড়িয়ে আছি। আবার হ্যাঁ ফুলকিকে সর্বশান্ত করবেন বলে আপনি ওর দাদাকে দপ্তরে আটকে রাখলেন। স্যার, সত্যি আপনার একটা শুয়োরের বাচ্চা।
টাউনে গিয়ে করতে হয়। তাই ফুলকি বিদেশ থেকে টাকা নিয়েছে এখন কলেজ তৈরি করতে যাচ্ছে। কলেজটা হবে আপনারই জমিতে। আমার জমিতে আপনার ওই ইটগুলোর কাছে যে 22 বিঘা জমিটা পড়ে আছে, ফুলকি নজর পড়েছে জমির উপর। আর সে কি আমি তো জমিতে বাগান বাড়িগুলো তৈরি করবো ভেবেছিলাম। বাগান বাড়িতে জায়গাতে হবে স্কুল বাড়ি, ফুর্তির জায়গাতে হবে শিক্ষা। যেখানে আমরা একটা মাল খাবো ভেবে প্ল্যান করেছিলাম, সেখানে ছাত্র ছাত্রীরা টিফিন খাবে টিফিন। ওই জমির সন্ধান ফুলকিকে দিল কে? হ্যাঁ আমি দিনের পর দিন এই গ্রামের অসহায় মানুষদের মাথার উপর গ্রাস কেড়ে নিয়ে মুখের গ্রাস কেড়ে নিয়ে যে অন্যায় পাপ অধর্ম তুমি করতে চলেছো, আমি সেই গ্রামে ওই জমিটা দান করে পাপের বোঝাটা একটু হালকা করতে চাইছি। বিশ্বাস করো, তোমাকে না একবার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছে করছে। এই না হলো বাংলার মমতাময়ী নারী। ভাববেন না তুষার বাবু, ভাববেন না। ডেঙ্গুরে জমি কেলেঙ্কারি পর এবারে এখানেও কেলেঙ্কারি শুরু হবে। তফাৎ শুধু একটাই, ওখানে মমতা কারখানা করতে দেয়নি, আর এখানে এই ক্ষমতা কলেজ করতে দিবেন না। অত বলতে বলতে করছিস কেন রে? ওকে ভালো লেগেছে বুঝি? তা বল না, আজ রাতে তো ঝুপড়িতে একবার। চুপ করো, চুপ করো তুমি, একদম চুপ করো। বাড়ির লোকের সামনে নিজের স্ত্রীকে এভাবে কথা বলতে তোমার একটু লজ্জা করবে না? না, লজ্জা করছে না। দাঁড়া, ঘরের কথা বাইরে লোকের সামনে হলে ক্ষতি কি? ক্ষতি মানবিকতা, ক্ষতি অস্তিত্বে, ক্ষতি মনুষ্যত্বে। আনন্দ দিস না, ওতেই আমার আনন্দ। আমি বিলাস বর্মন, আমি যেটা মনে করবো সেটা করবো। আর আমার সহধর্মী তোমার উচিত আমাকে সাপোর্ট করা। এতদিন শুধু আমি তাই করেই চলেছি, কিন্তু কিন্তু আজ আমার বিবেক চেতনা খোঁজা দিয়ে আমাকে বারবার বলছে এই তোমার মতো শয়তান স্বামীর সঙ্গে ঘর করাচ্ছে, বিষ খেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। দিস না, তাই মরো, যত তাড়াতাড়ি পারো তুমি বিষ খেয়ে মরো। তা নাহলে এমন একদিন আসবে যে আমি তোমাকে গলায় টিপে মেরে ফেলবো। ভুল করলে আবার কোনো প্রমাণ রাখবেন না। আইন কিন্তু প্রমাণ চাই। প্রমাণ না পেলে আপনিও মুক্ত, আর আমার হালকা। বাবা বাবা, আপনার তো জবাব নেই দেখছি। আপনি না শপথ বাক্য করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পোশাকটা, এই চাকরিটা আপনি নিয়েছেন। কারণ আপনার ওই অপবিত্র মুখ থেকে বৌদি শব্দটা শোনাও যে আমার বাপ। ন্যায় নীতি আদর্শ কর্তব্যগুলোকে বিক্রি করতে করতে আপনারা যে নরকের শেষ ধাপে নেমে গেছেন, আপনাদের ওই শয়তানি মুখোশটাকে আপনারা কালো কাপড় দিয়ে আটকে রেখেছেন। চরিত্র নিয়ে কথা বলবেন না বাজে, একদম চরিত্র নিয়ে কথা বলবেন না। এই ডেটল সাবান দিয়ে আমার চরিত্র রোগটা পরিষ্কার করা। কেমন? আমাকে আর আপনার চরিত্র নিয়ে কথা বলতে হবে না। আপনার চরিত্র সম্বন্ধে আমার আর জানতে বাকি নেই। হ্যাঁ, এই আপনাদের মতো পুলিশ অফিসাররা কিরকম ধরনের সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই সমাজে যে অসহায় মেয়েরা এই পেটের জ্বালায় ওই নোংরা খারাপ কাজ করে, যারা দেহ বিক্রি করে, আপনারাই তাদের দিনের বেলায় মনে ওঠেন বেশ্যা। অথচ রাতের অন্ধকারে ওই বেশ্যার সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত ঘুরতে করে তারপর আপনারা যখন ভোরবেলাতে বেরিয়ে আসেন, তখন তাদের কাছ থেকেই আপনাদের ওই বাজার করার টাকাটা আপনারা তাদের হাত থেকে ভিক্ষা চেয়ে ভিক্ষা ভিক্ষা পুলিশের পোশাক পরা সরকারি ভিখারির বাচ্চা। এটা কি হচ্ছে? উনি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন, আর আপনি কিচ্ছু বলছেন না। এরপর থেকে উনি যখন এ বাড়িতে থাকবেন না, তখনই আমাকে ডাকবেন। এই মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এইসব মহিলারা এবার সাপের 5 পা দেখেছে। আমিও যাই না, আমার খবর দেওয়ার কাজ, এই কাজের জন্য আমি বাইরে পাঠাই। তাই জমির খবরটা আপনার কাছে দিয়ে গেলাম। এরপর আপনারা স্বামী স্ত্রী ঠিক করুন কি করবেন। বাহ!
তোমাকে নিয়ে হাসছে। সবাই হাসছে হ্যাঁ, সবাই হাসছে, দেখো কিন্তু আমার মতো কিছু অসহায় মেয়েরা শুধু কাঁদছে আর কাঁদছে। কারণ যারা শাঁখা সিঁদুরের মর্যাদা রাখতে চায়, যারা শাঁখা সিঁদুর থেকে হারে চায় না, অথচ তোমাদের মতো শয়তান মানুষগুলোর কাছে, শয়তানগুলোর কাছে লজ্জা করছে, লজ্জা। আমি জানি তুমি আমাকে দুশ্চরিত্র ভাবো, শয়তান ভাবো, কিন্তু বিশ্বাস করো তিস্তা, আমিও ভালো হতে চাই। আমিও সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে মানুষ হতে চাই। তোমার ভালো হওয়া আর ওই সূর্যে গিয়ে পিকনিক করা দুটোই সমান মিলা। হ্যাঁ, মা মনসা যদি হাজার চাঁদ সদাগরের কাছে ক্ষমা চায় না পায়ে ধরে, তবু ওই মনসাকে বিশ্বাস করা যায়। কারণ হাজার বোঝালেও ওই স্বামী হারানো মুখের যন্ত্রণাকে নিয়ে ওই বেহুলা যদি কালকে উঠে সাপকে, সে কখনো বিশ্বাস করতে পারে না। আমি তো একটা সুস্থ সবল মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিলাস। আমি লোকারূপী সম্পত্তি চাইনি। আমি তো তোমার কোনো অভাব রাখিনি তিস্তা। একটা চারটে বাবাই আর এসে রুমে বউকে রাখলেই স্বামীর কর্তব্য হয় না। বছরে হাজার হাজার গয়না টাকা পয়সা দিয়ে বউকে খুশি করতে চাইলে স্বামীর কর্তব্য হয় না। বিবেক বিবেক মনুষ্যত্ব দামি দামি গাড়ি সম্পত্তি চার চাকাতে করে নিয়ে ঘুরে বেড়ালেই স্বামীর কর্তব্য হয় না। বিনা আমি চেয়েছিলাম শান্তির একটা কুড়ে ঘর, তুমি দিয়েছ আমাকে চক্রান্তের ইমারত। আমি চেয়েছিলাম ভালোবাসার ইমারত, কিন্তু তুমি দিয়েছ বাড়ি। তুমি দিয়েছিলে প্রেমের পরশ, আর আমি তোমাকে দিচ্ছি এক অস্বাভাবিক ঘরে থাকবি। হয়তো বেরিয়ে যেতে আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে তোরে আমি এমন করবো যে এই জীবনে তুই পৌঁছা, পরের জীবনেও জন্মানোর চেষ্টা করবি না। ওগো ঈশ্বর, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? আমি যে আমার এই শাঁখা সিঁদুরের জন্য না পারছি কোনো প্রতিবাদ করতে।